হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো ইকোনমিক সোশিওলজি, তার 1.2 দ্য নিউ ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ এইটা। টপিকটার নাম নিউ ইকোনমিক সোশিওলজি, অর্থাৎ আমরা বলতে পারি যে নব্য অর্থনৈতিক সমাজতত্ত্ব। কিন্তু আমি এই টপিকটা এই স্লাইডটা থেকে শুরু করতে চাই। এই স্লাইডে তোমরা স্পষ্ট একটা পার্থক্য দেখতে পাচ্ছ। কি জিনিসের পার্থক্য, কেমন পার্থক্য? যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে একদিকে লেখা রয়েছে ওভার সোশ্যালাইজড, একদিকে মডার্ন সোশিওলজি, একদিকে সাবস্টেন্টিভিজম, একদিকে জেনারেলাইজ মডেলিটি। উল্টো দিকে আন্ডার সোশ্যালাইজড, ক্লাসিক্যাল এন্ড নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স, ফর্মালিজম, ইম্পার্সোনাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। আপাত দৃষ্টিতে হয়তো তোমরা এখন এই টার্মগুলোর মানে জানো না, কিন্তু তোমরা যদি লিখে নাও যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো একে অপরের উল্টো দিকে দাঁড়িয়ে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে আমি এখন যে পিপিটিটা বোঝাতে যাচ্ছি সেটা বুঝতে। ঠিক আছে, তার মানে বুঝে নাও যে ওভার সোশ্যালাইজড উল্টো আন্ডার সোশ্যালাইজড, এইটা একটা থিওরি, এটাও একটা থিওরি। মডার্ন সোশিওলজি উল্টো হলো ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। ক্লাসিক্যাল আর নিও ক্লাসিক্যাল, মডার্ন মানে আধুনিক, ক্লাসিক্যাল মানে হলো ধ্রুপদী, মানে যেটা একটু পুরনো। সাবস্ট্যান্টিভিজম, তার উল্টো দিকে ফর্মালিজম। এই দুটো থিওরি বুঝবো আমরা। একদিকে হচ্ছে জেনারেলাইজড মর্টালিটি, মোরালিটি, উল্টো দিকে ইমপার্সোনাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। ওকে, এই দুটোর মাঝে যে জিনিসটা অবস্থান করছে সেই জিনিসটার নাম হলো এমবেডেডনেস। এমবেডেডনেস এর যদি তোমরা আক্ষরিক অর্থ খুঁজতে যাও তাহলে দেখবে যে কোনো জিনিস কিভাবে খোদিত থাকে, অর্থাৎ ঠিক যেরকম ওই কোন একটা সোনার আংটির মধ্যে হীরাটা খোদিত থাকে, তো ওই খোদিত থাকে কিভাবে। তো এখানে কোন জিনিসটা খোদিত থাকার কথা বলা হয়েছে, এইখানে কিভাবে মার্কেট ইকোনমি বা ইকোনমিটা সোসাইটির মধ্যে বরাবর খোদিত ছিল, সেই জিনিসটার কথা বলা হয়েছে। আমরা এখন সেটাই পড়তে চলেছি। এই জিনিসটা যদি তোমরা একটা খাতায় লিখে রাখো যে একদিকে কি আরেকদিকে কি, আর মাঝখানে জিনিসটা কি বুঝতে হবে যে কিভাবে ইকোনমি বা মার্কেট রিলেশন সোসাইটিতে চলে আসছে, সেটা এবার এমবেডেডনেস এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে সেটা কিভাবে সমাজে খোদিত আছে বা গ্রথিত আছে। ব্যাস এইভাবে আমরা ইকোনমিক সোশিয়োলজি থিওরিটা এবার বোঝা শুরু করব। এবার শুরু করা যাক। অর্থাৎ এটা ছিল কিনা আমাদের লাস্ট পেজ আমাদের পুরো পিপিটি স্লাইডের, কিন্তু এটাই আমি তোমাদের আগে দেখাচ্ছি যাতে এরপরে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে শুরু করা যাক। নিউ ইকোনমিক সোশিওলজি, এটা গ্র্যানোভেটারের লেখা। যেই পিডিএফটা প্রোভাইড করা হবে তোমাদের সেটাও এই গ্র্যানোভেটারেরই একটা পিডিএফ, যে উনি নিউ ইকোনমিক সোশিওলজি বিষয়ে কি কি বলেছেন বা লিখেছেন সেই সংক্রান্ত। দ্য প্রবলেম অফ এমবেডেডনেস, এটা দিয়ে আমরা শুরু করছি যে এই যে গ্রথিত বলছি বা খোদিত বলছি এটার সমস্যাটা। হাউ বিহেভিয়ার অ্যান্ড ইনস্টিটিউশনস আর এফেক্টেড বাই সোশ্যাল রিলেশনস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে আচরণ এবং প্রতিষ্ঠান সামাজিক সম্পর্কের দ্বারা এফেক্টেড হয়। ঠিক আছে, এফেক্টেড লেখা কিন্তু, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত, এফেক্টেড নট এফেক্টেড। তারপরে প্রথম প্রশ্ন হচ্ছে যে সামাজিক আচরণ অ্যান্ড ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, হাউ দে অ্যাফেক্টেড বাই সোশ্যাল রিলেশন। তাহলে দেখো কোন জিনিসটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক সম্পর্ক। তাহলে সোজাসুজি যদি প্রশ্নটা করি, ইংলিশটা যদি আমরা বাংলা দাঁড় করাই, সামাজিক সম্পর্কের দ্বারা কিভাবে আচরণ এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সামাজিক সম্পর্কের দ্বারা কিভাবে আচরণ ও সামাজিক প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়। এবার তোমরা বলতেই পারো যে আচরণ মানে কেমন আচরণ, ইনস্টিটিউশন মানে কেমন ইনস্টিটিউশন। আশা করি তোমরা ইনস্টিটিউশনের মানে জানো। আমাদের কিন্তু কাস্ট, ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ সবই কিন্তু ওই ইনস্টিটিউশনের মধ্যেই পড়ে। এইখানে একটা ভিউ আসছে ইউটিলিটারিয়ান ইকোনমিক্স। ইউটিলিটারিয়ান মানে আমরা জানি কোথাও না কোথাও এই সমান, ওই এই ধরনের কিছু বুঝি যে আহ, সাম্য ইটিসি। তো ওই যে সাম্যবাদী অর্থনীতি, সেই অনুযায়ী দেখাচ্ছে রেশনাল সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার অ্যাফেক্টেড মিনিমালি বাই সোশ্যাল রিলেশনস। আবার বলছি, রেশনাল মানে যৌক্তিক, সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার
অর্থাৎ এমন আচরণ যেখানে কিনা ওই নিজস্ব স্বার্থই থাকে। এই সমস্ত যৌক্তিক ও নিজস্ব স্বার্থকেন্দ্রিক আচরণ দ্বারা সামাজিক সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না, বা মিনিমাম একদম ন্যূনতম আকারে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের তাহলে এখানে আগে বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে যে সামাজিক সম্পর্কের দ্বারা কোথাও না কোথাও আমার ব্যক্তি যে সামাজিক সম্পর্ক থাকে সেটা দ্বারা আমাদের যে যৌক্তিকতা, আমাদের যে নিজস্ব স্বার্থকেন্দ্রিক যে আচরণ, সেটা খুবই কম পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। উল্টো দিকে আরেকটা কি আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট অফ এমবেডেডনেস। এই আর্গুমেন্ট এমবেডেডনেস নিয়েই কিন্তু আমাদের কাজ। বলছে যে বিহেভিয়ার অ্যান্ড ইনস্টিটিউশনস আর হাইলি কনস্ট্রেন্ড বাই অনগোয়িং সোশ্যাল রিলেশনস। আচরণ এবং সামাজিক প্রতিষ্ঠান সামাজিক সম্পর্কের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা বাধাপ্রাপ্ত হয়। আবার বলছি, আচরণ এবং সামাজিক প্রতিষ্ঠান সামাজিক সম্পর্কের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। স্যার পড়ছি নিউ ইকোনমিক সোশিয়োলজি, বিহেভিয়ার ইনস্টিটিউশন কোথা দিয়ে আসছে? এখানে বিহেভিয়ার বলতে কিন্তু আসলে ইকোনমিক বিহেভিয়ারের কথা বলা হচ্ছে। ইনস্টিটিউশন বলতে আসলে ইকোনমির সাথে যে সমস্ত ইনস্টিটিউশন রিলেটেড তাদের কথা বলা হচ্ছে। তো সোজা কথায় আমরা কি শিখলাম, কি বুঝলাম? যে সামাজিক সম্পর্কের দ্বারা মানুষের অর্থনৈতিক আচরণ এবং সামাজিক সম্পর্কের দ্বারা মানুষের অর্থনৈতিক যে প্রতিষ্ঠান সেগুলো বাধাপ্রাপ্ত হয়, দারুণভাবে বাধাপ্রাপ্ত হয়। আর্গুমেন্ট অফ এমবেডেডনেস। আশা করি বোঝাতে পারলাম এই স্লাইডটা। টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ইউটিলিটারিয়ান ইকোনমিক্সটা বলছিল যে না, কম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু আর্গুমেন্ট এমবেডেডনেস বললো যে না, খুব বাধাপ্রাপ্ত হয়। দেখো, রেশনাল সেলফ ইন্টারেস্টেড বিহেভিয়ার অ্যাফেক্টেড মিনিমালি বাই সোশ্যাল রিলেশনস, আর এরা বললো যে না, ভীষণভাবে হাইলি। টু আন্ডারস্ট্যান্ড দেম অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট আর সিরিয়াস আন্ডারস্ট্যান্ডিং। এইবার আমরা যদি ব্যাপারটাকে আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটু এগোলাম। তাহলে এই পিপিটি থেকে আমরা কি শিখলাম? দেখো, আমি সাধারণত এত ধরে ধরে পিপিটি পড়াই না, কিন্তু এই টপিকটাই যেহেতু তোমাদের নতুন তাই এতটা ধরে পড়াচ্ছি। তাই প্রবলেম অফ এমবেডেডনেস থেকে আমরা কি শিখলাম এই প্যারাটা থেকে? যে আমরা প্রথমে প্রশ্ন করলাম যে কিভাবে আচরণ এবং প্রতিষ্ঠান সামাজিক সম্পর্কের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। সেখানে দেখা গেল যে ইউটিলিটারিয়ান ইকোনমিক্সরা মনে করেন যে না, বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু যারা এমবেডেডনেস এর আর্গুই করে তারা বলে যে দারুণভাবে বাধাপ্রাপ্ত। এইবার বুঝলাম যে না, আলাদা আলাদা ভাবে বোঝা যাবে না, অর্থাৎ কোথাও না কোথাও আমাদের একসাথে বুঝতে হবে। বেশিরভাগ সমাজ বিজ্ঞানী বা বেশিরভাগ সমাজ বিজ্ঞান যেইভাবে বিষয়টাকে দেখে, এবার আমরা একটু সেইভাবে দেখার চেষ্টা করি। Economic behavior was heavily embedded in social relations in pre-market societies, became much more autonomous with modernization. বলছে যে অর্থনৈতিক যে আচরণ সেটা সামাজিক সম্পর্কের দ্বারা দারুণভাবে সম্পর্কিত ছিল প্রি মার্কেট সোসাইটিতে, অর্থাৎ মার্কেট যখন তৈরি হয়নি সেই সমস্ত সমাজগুলিতে অর্থনৈতিক আচরণ এবং সামাজিক সম্পর্ক একে অপরের সাথে দারুণভাবে সম্পর্কিত ছিল। became much more autonomous with modernization, কিন্তু পরবর্তীকালে যখন আধুনিকতা এলো তখন এটা অনেক বেশি স্বাধীন হয়ে গেল। ইকোনমি সেপারেট ডিফারেন্সিয়েটেড স্ফিয়ার ইন মডার্ন সোসাইটি, যে কোথাও না কোথাও যত আমরা মডার্নাইজেশনের মধ্যে ঢুকলাম, অর্থনীতিটা যেন আমাদের সমাজ থেকে বা সামাজিক সম্পর্ক থেকে বা আমাদের সামাজিক আচরণগুলি থেকে আলাদা হয়ে গেল, সেপারেট ডিফারেন্সিয়েটেড একটা স্ফিয়ার হিসেবে তৈরি হলো। Economic transactions. No role of social or kinship obligations, rational calculations of individual gain of the transactors, crucially important. আমরা সাধারণত অর্থনৈতিক আদান প্রদান বলতে কি বুঝি? এমন একটা জায়গা যেখানে কিনা কোনো সামাজিক বা আত্মীয়তার কোনো বাধা নিষেধ নেই। এমন একটা জায়গা বুঝি যেখানে আমি আমার ইন্ডিভিজুয়াল হিসাবে কিভাবে সবচেয়ে বেশি লাভ বা লস হবে সেইটা হিসাব করে যে আদান প্রদানটা করি। বুঝতে পারছো? তাহলে আগেরটাই বলছিল যে আলাদা, যে সরি, আগেরটাই বলছিল যে আমাদের সামাজিক সম্পর্ক দ্বারা আমাদের ইকোনমিক বিহেভিয়ার অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউশন দারুণভাবে বাধাপ্রাপ্ত হয় বা এফেক্টেড হয়, কিন্তু বেশিরভাগ সোশ্যাল সায়েন্স মনে করে যে না, এটা হয় না। Traditional situation is reversed, economic life not submerged in social relation but a byproduct of market. অর্থাৎ বেশিরভাগ সমাজ বিজ্ঞানী বা সমাজ বিজ্ঞান মনে করে যে ইকোনমি আগের সমাজে
সামাজিক বিহেভিয়ার, সামাজিক আচরণ ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু যত আমরা মডার্ন সোসাইটিতে এসেছি সেই সম্পর্কটা দুর্বল হয়ে গেছে। ইকোনমি একটা আলাদা স্ফিয়ার হিসেবে তৈরি হয়েছে, যেখানে কিনা কোনো রকম কোনো পরিবার কিনশিপের বাধা নিষেধ নেই, যেখানে কিনা ইকোনমি একটা আলাদা আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আগে প্রি মডার্ন সোসাইটিতে যেটা ছিল সেটা এখন আর নেই। এটা কারা মনে করছে? বেশিরভাগ সামাজিক বিজ্ঞান। ওকে, এইবার ইম্বেডেডনেস নিয়ে সাবস্টেন্টিভিস্টদের যে পজিশন, যে সাবস্টেন্টিভিস্টরা ইম্বেডেডনেস নিয়ে কি বলে, তাদের প্রথম বক্তব্য, দ্য ইম্বেডেডনেস পজিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাবস্টেন্টিভিস্ট স্কুল ইন অ্যানথ্রোপোলজি, আইডেন্টিফাইড স্পেশালি উইথ কার্ল পোল্যানি। কার্ল পোল্যানি বলে একজন ভদ্রলোক, সেই তার দ্বারাই মূলত এই সাবস্টেন্টিভিস্ট স্কুল ইন অ্যানথ্রোপোলজি, এবং তারাই কিন্তু এই ইম্বেডেডনেস পজিশন এটার বিষয়ে কথা বলেছিলেন বা বলেন। The idea of moral economy of E.P. Thompson and James Scott comes close to it. মোরাল ইকোনমির কথা পরে শোনা যায় ইপি থমসনের, সেটা কিন্তু এই তত্ত্বটার কাছাকাছি ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইম্বেডেডনেস মানে যারা কিনা বলছে যে কিভাবে সামাজিক সম্পর্কের সাথে অর্থনৈতিক আচরণ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কিত, তারা আসলে সাবস্টেন্টিভ স্কুল ইন অ্যানথ্রোপোলজি, সেখান থেকে কার্ল পোল্যানির বক্তব্য এবং পরবর্তীকালে ইপি থমসনের মোরাল ইকোনমি, এই দুটোর মিল পাওয়া যায়। অলসো হ্যাজ সাম রিলেশন টু মার্কসিস্ট থট, এবং এর সাথে মার্কসিস্ট থটেরও চিন্তা ভাবনার মিল আছে। এবার দেখে নেবো যে ইম্বেডেডনেস নিয়ে ফর্মালিস্টদের পজিশন বা বক্তব্য কি ছিল। বোঝা গেছে ফর্মালিস্ট মানে হচ্ছে একটা হচ্ছে ঘরানা বা থিওরিস্ট। তারা বলছেন, এখানে একটা কিন্তু ট্রিক আছে, টুইস্ট আছে, বলছি। তারা বলছেন যে না, প্রি মডার্ন সোসাইটিতে খুব বেশিভাবে সম্পর্কযুক্ত ছিল, আধুনিক সমাজে কম সম্পর্কযুক্ত, এরকম নয়। তারা বলছে আগের, অর্থাৎ প্রি মডার্ন প্রি মার্কেট সোসাইটিতে অতটাও বেশি সম্পর্কযুক্ত ছিল না, ঠিক যেরকম এখন কম সম্পর্কযুক্ত। তারা কিন্তু বলল না যে না, অর্থাৎ এটা ঠিক কাদের উল্টো দিকে দাঁড়াচ্ছে। সাবস্ট্যান্টিভিস্টরা কি বললো? সাবস্ট্যান্টিভিস্টরা বললো যে না, দারুণভাবে সম্পর্কযুক্ত ছিল। ফর্মালিস্টরা কিন্তু তা বললেন না। তারা কি বললেন? তারা বললেন যে আগেও কম সম্পর্কযুক্ত ছিল। কোন কোন জিনিস সামাজিক সম্পর্কের দ্বারা এফেক্টেড হতো? কোন কোন জিনিস কম এফেক্টেড হতো? আমাদের অর্থনৈতিক আচরণ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি সামাজিক সম্পর্কের দ্বারা আগেও কম এফেক্টেড হতো, এখনো কমই এফেক্টেড হয়। দে বিলিভ এমবেডেডনেস ইন আর্লিয়ার সোসাইটিজ ওয়াজ নট সাবস্টেন্সিয়ালি গ্রেটার দ্যান দ্য লো লেভেল ফাউন্ড ইন মডার্ন মার্কেটস। অর্থাৎ আধুনিক যুগে কমে গেছে দুটোর মধ্যেকার যে সম্পর্ক, তা নয়, আগেও কম ছিল, এখনো কম আছে। Influence of Adam Smith: goods must have exchanged in proportion to their labor costs in primitive society. যে যে লেবার কস্ট হতো সেই অনুযায়ী কিন্তু গুড এক্সচেঞ্জ হতো, এমন না যে বেশি সম্পর্ক আছে বলে বেশি গুড এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে ফর্মালিস্টদের পজিশনটা কি? যে ট্রাইবাল সোসাইটিতেও ইকোনমিক বিহেভিয়ার ওয়াজ সাফিসিয়েন্টলি ইন্ডিপেন্ডেন্ট অফ সোশ্যাল রিলেশন। যে আমরা যদি ধরে নিই যে ট্রাইবাল সোসাইটি হলো প্রি মডার্ন সোসাইটি, প্রি মার্কেট সোসাইটির একটা এক্সাম্পল, সেখানেও কিন্তু অর্থনৈতিক আদান প্রদানগুলি সামাজিক সম্পর্কের দ্বারা প্রভাবিত হয় না। এটা গেল তার মানে ফর্মালিস্ট পজিশন। এইবার তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই ওই যে ফার্স্ট যে পেজটা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই পেজটায় তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে দুটো জিনিস, এইখানে দেখো সাবস্ট্যান্টিভিজম, এইখানে দেখো ফর্মালিজম। পেলে? তার মানে এমবেডেডনেসকে কেন্দ্র করে দুটো বক্তব্যের পার্থক্য আমরা পেলাম এখন অব্দি। কোন কোন বক্তব্য? না, থিওরি অফ সাবস্ট্যান্টিভিজম অ্যান্ড থিওরি অফ ফর্মালিজম। ওকে, এইবার তার মানে বুঝতেই পারছো যে এমবেডেডনেস ছিল কি ছিল না, যে কিভাবে সোশ্যাল রিলেশন, অর্থাৎ ইকোনমিক বিহেভিয়ার সোশ্যাল রিলেশন দ্বারা কতটা এফেক্টেড ছিল, বা অর্থনৈতিক আচরণ সমাজের মধ্যে কতটা গ্রথিত, সেই সংক্রান্ত এবার আমরা বাদ বাকি থিওরিগুলো পড়বো। ঠিক যেরকম পড়বো ওভার সোশ্যালাইজড, আন্ডার সোশ্যালাইজড, মডার্ন, ক্লাসিক্যাল, ইম্পার্সোনাল, ইনস্টিটিউশনাল, জেনারেলাইজ মর্টালিটি। শেষ হলো কি? ফর্মালিজম, সাবস্ট্যান্টিভিজম। আবার তাহলে ফেরত যাই আমরা আগে।
এবার একটু দেখে নিই যে গ্র্যানোভেটার মানে যার আমরা লেখাটা পড়ছি যে সে কি বলেছেন। সে বললেন লেভেল অফ এমবেডেডনেস অফ ইকোনমিক বিহেভিয়ার ইজ লোয়ার ইন নন মার্কেট সোসাইটিস দেন ইজ ক্লেমড বাই সাবস্ট্যান্টিভিস্টস অ্যান্ড ডেভেলপমেন্ট থিওরিস্ট। বলছে যে এই লেভেল অফ এমবেডেডনেসটা অর্থনৈতিক আচরণের সাথে সামাজিক সম্পর্ক কিভাবে জড়িত ছিল, কতটা জড়িত ছিল, বলছে যে সাবস্ট্যান্টিভিস্টরা যতটা দেখায় ততটা জড়িত ছিল না। যেই সমাজে অর্থাৎ প্রি মার্কেট সোসাইটি বা নন মার্কেট সোসাইটিতে এই সম্পর্কটা অনেকটা কম ছিল, অর্থাৎ সাবস্ট্যান্টিভিস্টরা যতটা বলে যে সম্পর্ক আছে ততটা সম্পর্ক ছিল না। ইট ওয়াজ চেঞ্জ লেস উইথ মডার্নাইজেশন দেন দে বিলিভ। আবার তিনি এটাও বললেন যে সাবস্ট্যান্টিভিস্টরা যেমনটা বলেছিলেন যে আগে বেশি ছিল পরে কম ছিল, কিন্তু এটা আবার ওটা তো তিনি বললেন যে না আগে হচ্ছে ততটা ছিল না যতটা হচ্ছে সাবস্ট্যান্টিভিস্টরা বলছে। আবার এটাও বললেন খুবই কম পরিবর্তন হয়েছে, এমন না যে মডার্নাইজেশন হলো তার ফলে ওই সামাজিক সম্পর্কের সাথে অর্থনৈতিক আচরণটা একেবারে ভেঙে গেল, তাও কিন্তু নয়। Then they believe, but this level has always been and continue to be more substantial than what the formalist and economist believe. অর্থাৎ কোথাও না কোথাও তিনি দুটো বিষয়ের ওপর, এই সাবস্ট্যান্টিভিস্ট এবং ফর্মালিস্ট দুটো বিষয়ের ওপরই ভরসা রাখলেন। একদিকে বলছেন যে সাবস্ট্যান্টিভিস্টরা যতটা বলে যে সম্পর্ক ছিল ততটা সম্পর্ক ছিল না, মডার্ন সোসাইটিতে যে খুব বেশি ভেঙে গেছে বিষয়টা তাও নয়। এবং তিনি যারা ফর্মালিস্ট, যে ফর্মালিস্ট থিওরিস্ট, তাদের যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্য এবং সাবস্ট্যান্টিভিস্টদের যে বক্তব্য তার একটা মাঝামাঝি জায়গায় নিজের অবস্থান পরিষ্কার করলেন। এইবার আমরা আরেকটা থিওরি পড়ছি, ওভার সোশ্যালাইজড অ্যান্ড আন্ডার সোশ্যালাইজড কনসেপশনস অফ হিউম্যান অ্যাকশন ইন সোশিওলজি অ্যান্ড ইকোনমিক্স। ওকে, তার মানে আমরা বুঝছি যে দুই ধরনের বক্তব্য, একটা হচ্ছে ওভার সোশ্যালাইজড মানে অতি সামাজিকীকরণ। Dennis Wrong in 1961 complains about over-socialized conception of man in modern sociology. ডেনিস রং বলে এক ভদ্রলোক 1961 সালে অতি সামাজিকীকরণ মানে আধুনিক সমাজতত্ত্বে অতি সামাজিকীকরণ নিয়ে তিনি সমালোচনা করলেন। এবার অতি সামাজিকীকরণ মানেটা কি? People as overwhelmingly sensitive to the opinions of others, যে মানুষ অন্যের ওপিনিয়ন দ্বারা খুবই বেশি এফেক্টেড হয়, ঠিক আছে? যে অন্যেরা কি বলছে সেই বিষয়ে আমরা একটু বেশি সেন্সিটিভ। এই যে অন্যদের কি বক্তব্য, অর্থাৎ কোথাও না কোথাও সেই সম্পর্ক আচরণ, যে অন্যদের আচরণ সেই সংক্রান্ত আমার কি বক্তব্য বা সেন্সিটিভিটি, বলছে যে না এইটা একটু, এইটা হচ্ছে ওভার সোশ্যালাইজড কনসেপশন, যে আধুনিক সমাজে অতি সামাজিকীকরণটা দেখানো হয়, মানুষ এতটাও সেন্সিটিভ হয় না। Classical and neo-classical economics operates in contrast with an atomized, under-socialized conception of human action. উল্টো দিকে কারা দাঁড়িয়ে? উল্টো দিকে দাঁড়িয়ে ধ্রুপদী বা নব্য ধ্রুপদী যে সমস্ত অর্থনৈতিক চিন্তাভাবনার লোকজন রয়েছে। তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওভার সোশ্যালাইজড কনসেপশন, আরেকদিকে দেখতে পাচ্ছি আন্ডার সোশ্যালাইজড। ওভার সোশ্যালাইজদের সোজা বক্তব্য কি? যে না মানুষের মানে আধুনিক যে সমস্ত সমাজতত্ত্ব, আধুনিক সমাজতত্ত্বে মানুষকে অতি সামাজিকীকরণ হিসেবে দেখানো হয়, যে তারা অতি সামাজিক, এতটা তারা অতি সামাজিক হয় না। উল্টো দিকে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যালরা কি বললো, যে মানুষ আসলে, অর্থাৎ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই ডেনিস রং তিনি এই ওভার সোশ্যালাইজ যে কনসেপশন তার বিরোধী ছিলেন। আচ্ছা, ওভার সোশ্যালাইজের যে কনসেপশন তার বিরোধী ছিলেন মানে কি? তার মানে তারা আন্ডার সোশ্যালাইজড কনসেপশনে বিশ্বাসী। আন্ডার সোশ্যালাইজড কনসেপশন মানে কি? আন্ডার সোশ্যালাইজড কনসেপশন মানে যে দে থিওরিটিক্যালি ডিনাই, তাত্ত্বিকভাবে তারা অস্বীকার করেন এনি ইম্প্যাক্ট অফ সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল রিলেশন, সামাজিক কাঠামো এবং সামাজিক সম্পর্ক যে কোনোভাবে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজামশনের ওপর কোনো প্রভাব ফেলে, এই বিষয়টাকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে। আবার বলছি, অতি সামাজিকীকরণে দেখানো হয় যে মানুষ খুব সেন্সিটিভ। মানুষ খুব সেন্সিটিভ মানে কি? যেখানে কিনা বোঝানো হয় যে আসলে যে অর্থনৈতিক সম্পর্ক সেটা সামাজিক সম্পর্কের দ্বারা সম্পর্কিত, দ্যাট ইজ ওভার সোশ্যালাইজড ভিউ। এর উল্টো দিকে কি দাঁড়িয়ে? এর উল্টো দিকে দাঁড়িয়ে ডেনিস স্ট্রং 1961 সালে তিনি এই ওভার সোশ্যালাইজড কনসেপশনের বিরোধিতা করে বললেন যে না এটা ঠিক নয়। তার মানে তিনি কোন থিওরিতে বিশ্বাসী? তিনি আন্ডার সোশ্যালাইজ থিওরিতে বিশ্বাসী, যেখানে তিনি স্পষ্টভাবে বলছেন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজামশন কোনোভাবেই সামাজিক সম্পর্ক এবং সামাজিক কাঠামোর দ্বারা প্রভাবিত হয় না। তাহলে বুঝতে পারলাম এখান থেকে আমরা আরেকটা থিওরি পেলাম, যে ওভার সোশ্যালাইজড থিওরি, আন্ডার সোশ্যালাইজড থিওরি।
যেটা আন্ডার সোশ্যালাইজড সেটাই আসলে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যালের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, standpoint of classical and neoclassical economics. Under perfect competition, there is no room for bargaining, negotiation. খুব সুন্দর কিছু কথাবার্তা লেখা আছে। বলছে যে যেইখানে প্রতিযোগিতা থাকে, যে সবাই অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা করছে, সেখানে কোনো রকম বার্গেইনের, নেগোসিয়েশনের কোনো রকম জায়গা থাকে না। যেমন ধরো তোমার একটা চেনা জানা সবজিওয়ালা, তুমি সেখানে গিয়ে বলো দাদা একটু কম করে দিন না, সে 10 টাকার জায়গায় 8 টাকা করলো। কেন? না তুমি তার কাছ থেকে বহু বছর ধরে নিচ্ছ। বলছে যে না এটা সম্ভব না। অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে এইটা সম্ভব না। কারণ অর্থনীতির পরিপ্রেক্ষিতে মার্কেট ইকোনমি চলবে সবসময় এই ব্যক্তিগত সম্পর্কের দ্বারা না। যে সেই জিনিসটার নাম 10 টাকা মানে সব দোকানেই 10 টাকা। তুমি এক দোকান দিয়ে কিনলে না তুমি আরেক দোকান দিয়ে কিনলে, সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু 10 টাকার জায়গায় 10 টাকাই থাকবে। তার জন্য ব্যক্তিগত কোনো নেগোসিয়েশন, বার্গেনিং এগুলো কিন্তু কিন্তু কোনো সময় কার্যকরী হবে না। কম্পিটিশন ডিটারমাইন্স দ্য টার্মস অফ ট্রেড ইন আ ওয়ে দ্যাট ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ক্যান নট ম্যানিপুলেট। সেখানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা ব্যক্তিগত সম্পর্কের প্রতিযোগিতা নয়। If traders encounter difficult relationship, they can simply move on to other traders willing to do business on market terms. একজনের সাথে সমস্যা হচ্ছে, আমি আরেকজনের কাছে চলে গেলাম, কিন্তু সেটা অর্থনৈতিক টার্মে, অর্থনৈতিক কন্ডিশনে। সেটা এমন না যে এ বেশি দিচ্ছে কম দিচ্ছে, অর্থাৎ প্রতিযোগিতা, বার্গেনিং এর কোনো জায়গা থাকবে, প্রতিযোগিতা থাকবে, বার্গেনিং এর কোনো জায়গা থাকবে না। সামাজিক সম্পর্কের দ্বারা আমাদের সম্পর্কগুলো কেনা বেচা নির্ধারিত হবে না। সোশ্যাল রিলেশনস হ্যাজ বিন Social relations has been treated, if at all, as a fictional drag that impedes competitive markets. অর্থাৎ সামাজিক সম্পর্ক যেটা করে অর্থনৈতিক যে ঊর্ধ্বগতি সেটাকে আটকায়। তো সোজা ভাষায় আমরা বুঝতে পারলাম আন্ডার সোশ্যালাইজড ভিউ যারা বলছে সামাজিক সম্পর্ক কোনোভাবেই অর্থনৈতিক বিহেভিয়ারের সাথে সম্পর্কিত নয়, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজাম্পশনের সাথে সম্পর্কিত নয়। অর্থনীতি চলবে নিজস্ব টার্মসে, অর্থনীতিতে প্রতিযোগিতা থাকবে, অর্থনীতিতে কোনো রকম নেগোসিয়েশন বার্গেনিং থাকবে না। সামাজিক সম্পর্ক যদি থেকে থাকে তাহলে সামাজিক সম্পর্ক শুধুমাত্র এই অর্থনৈতিক যে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখিতা সেটাকে নষ্ট করে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আরেকটা মানে একটা ভিউ যেটা কিনা ক্লাসিক্যাল অ্যান্ড নিউ ক্লাসিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার সোশ্যালাইজড। কারণ ওভার সোশ্যালাইজড দেখানো কি হয়েছিল যে না, দারুণভাবে অর্থনীতি ও সামাজিক সম্পর্ক একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এইবার আমরা এমবেডেডনেসটাকে মাঝখানে রেখে যদি দুটোকে একসাথে বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে দুটোর একটা মিল বা একটা লাইন অফ মানে একটা সরু সুতো যেটা কিনা দুটোকে আমরা বাঁধতে পারবো এই আন্ডার সোশ্যালাইজড অ্যান্ড ওভার সোশ্যালাইজড কে। সেটা কি? বোথ হ্যাভ ইন কমন আ কনসেপশন অফ অ্যাকশন অ্যান্ড ডিসিশন। অর্থাৎ ক্রিয়া এবং সিদ্ধান্ত, ক্যারিড আউট বাই অ্যাটমাইজড অ্যাক্টর। অর্থাৎ কোথাও না কোথাও একটা এমন কর্তার কথা বলা হয়েছে যার ক্রিয়া এবং সিদ্ধান্ত কোথাও না কোথাও এই বিষয়টাকে পুরোপুরিভাবে পরিচালিত করে। এক। দুই, ইন দ্য আন্ডার সোশ্যালাইজড অ্যাকাউন্ট অটোমাইজেশন রেজাল্টস ফ্রম ন্যারো ইউটিলিটেরিয়ান পার্সিউ অফ সেলফ ইন্টারেস্ট। বলছে আন্ডার সোশ্যালাইজড যে অ্যাকাউন্টটা, যে আন্ডার সোশ্যালাইজড থিওরি বা বিহেভিয়ারের কথা আমরা পড়লাম, সেখানে কোথাও না কোথাও আমরা সেলফ ইন্টারেস্টের বিষয় ভাবি, যে অর্থনৈতিক লাভ অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ। স্বাভাবিক, কারণ সামাজিক সম্পর্ক আনলে ব্যক্তিগত স্বার্থটা রক্ষা হবে না। যে আমি আমার টার্মসে বুঝবো, ইকোনমিক টার্মসে আমার ব্যক্তিগত স্বার্থ কিভাবে সবচেয়ে সুন্দরভাবে ভালোভাবে পূরণ হচ্ছে, সেখানে আমরা আর কোনো কিছুটা আসতে দেবো না। In the over socialized one, from the fact that behavioral patterns have been internalized and ongoing social relations have only peripheral effects on behavior. উল্টো দিকে ওভার সোশ্যালাইজড আমরা কি দেখছি, যে আচরণগুলো দারুণভাবে সামাজিক সম্পর্কের উপর কাজ করে এবং আমাদের অর্থনৈতিক বিহেভিয়ারকেও কিন্তু আবদ্ধ করে রাখে। A fruitful analysis of human action should avoid the atomization implicit in the theoretical extremes of under and over socialized conceptions. Actors do not behave or decide as atoms outside a social context. They are also not slavishly determined by the intersection of social categories that they happen to occupy. Their attempts at purposive action are instead embedded in concrete ongoing system of social relations. অর্থাৎ এখান থেকে আমরা হিউম্যান অ্যাকশনের অর্থাৎ ব্যক্তির ক্রিয়ার যে একটা অ্যানালিসিস পাই বা বিশ্লেষণ পাই, সেটা হচ্ছে যে তারা যে ধরনেরই ক্রিয়া করুক না কেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট সামাজিক যে পরিপ্রেক্ষিত আছে তার মধ্যেই কিন্তু তাদের এই কাজটা করছে। অর্থাৎ আমি যদি বলি যে তাদের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে অর্থনৈতিক পারপাস, সেলফ ইন্টারেস্টেড পারপাস, তো সেটা তারা নির্দিষ্ট সামাজিক কাঠামোর ভেতরেই, বা তারা যখন অর্থনৈতিক
যে সমস্ত বন্ধনে আবদ্ধ হচ্ছে, অর্থনৈতিক যে সমস্ত তারা বিহেভ করছে, সেখানেও তো তারা অন্যান্য যে সমস্ত সোশ্যাল রিলেশন তার সাথে ঘিরে থাকছে। অর্থাৎ একটা মানুষকে শুধুমাত্র ইকোনমিক টার্ম দিয়ে কিন্তু মাপা যাচ্ছে না। সে কোথাও না কোথাও তার যে অর্থনৈতিক কার্যকলাপ সেগুলো কিন্তু সে সমাজের মধ্যেই পরিপূর্ণ করছে। অর্থাৎ সমাজ থেকে বাইরে কিন্তু নয়। অর্থাৎ সমাজের মধ্যেই, সমাজের কাঠামোর মধ্যেই, সেই কাঠামোর মধ্যেই সে অর্থনৈতিকভাবে কোনো একটা বিশেষ ধরনের ক্রিয়া পরিচালন করছে। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। প্রশ্নটা হচ্ছে যে, আমাদের যে এই অর্থনৈতিক চিন্তাভাবনা, আমাদের অর্থনৈতিক আচরণ, এই যে সম্পর্কটায় এখানে আমরা কি কখনো আ ঠকে যাওয়া, প্রতারণা, বিশ্বাস ভেঙে যাওয়া এগুলোর মুখোমুখি হই? যদি হই তাহলে কোনটায় কম হব, কোনটায় বেশি হব? অর্থাৎ আমি যদি ওভার সোশ্যালাইজ নিয়ে চলি, যেখানে আমি মনে করি যে অতি সম্পর্কের দ্বারা মানে সম্পর্কের দ্বারাই অর্থনৈতিক ব্যবহার বা আচরণ আ নানাভাবে নির্দেশিত হয় বা নির্ধারিত হয়, তাহলে কি আমার ঠকার বা প্রতারিত হওয়ার চান্স বেশি? নাকি আমি যদি মনে করি যে না আন্ডার সোশ্যালাইজড বিহেভিয়ার এ আমি বিশ্বাসী, যেখানে কিনা আমি মনে করব যে না সামাজিক সম্পর্কের সাথে অর্থনীতির কোন রকম কোন সম্পর্ক নেই। অর্থনীতি নিজের পরিসরেই চলবে, নিজের পথেই চলবে। তাহলে আমি বেশ কম বেশি ঠকবো না কম ঠকবো? এই জিনিসটা খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এইখানে আন্ডার সোশ্যালাইজড যে ভিউ, সে বলছে যে একটা এমন ইনস্টিটিউশনালাইজড অ্যারেঞ্জমেন্ট থাকবে যেখানে কিনা তোমার ঠকার কোন রকম চান্স থাকবে না। যেখানে কিনা স্পষ্টভাবে বলছে যে কোন রকম ব্যক্তিগত সম্পর্কের দ্বারা বিষয়টা চলবে না। বিষয়টা চলবে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট দ্বারা। যে এমনভাবে একটা প্রাতিষ্ঠানিক অ্যারেঞ্জমেন্ট করা হবে যে না সামাজিক সম্পর্কের জন্য তোমাকে যাতে কোথাও ঠকতে না হয়। উল্টো দিকে ওভার সোশ্যালাইজড অ্যাকাউন্ট বলে জেনারেলাইজড মোরালিটির কথা। অর্থাৎ মোরালিটি মানে তোমরা বুঝতেই পারছো আদর্শ বা নৈতিকতা বা মূল্যবোধের কথা বলা হচ্ছে। যেখানে বলছে যে না মানুষের মূল্যবোধ এত বেশি থাকবে যে অর্থনৈতিকভাবে যখন আমরা কোন রকম কোন ট্রান্সেকশন এ যাব সেখানে আমরা ঠকবো না। অর্থাৎ ওভার সোশ্যালাইজড যে অ্যাকাউন্টটা সেটা পরিচালিত হবে জেনারেলাইজড মোরালিটির দ্বারা। তাহলে ওখানে বলল ইনস্টিটিউশনালাইজড স্ট্রাকচার বা অ্যারেঞ্জমেন্ট, এখানে বলল জেনারেলাইজড মর্টালিটি। অর্থাৎ ওখানে বিশ্বাস যে এমন একটা কাঠামো করে রাখবো যে কেউ প্রতারিত হবে না, ঠকবে না। এখানে বলছে যে না এমন একটা বিশ্বাস থাকবে যেখান থেকে আমরা কোন রকম ভাবে প্রতারিত হব না। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই আমরা কোন জায়গায় বিশ্বাস করি, ট্রাস্ট করি সেখানে কিন্তু আমাদের ঠকে যাওয়ার অনেক বেশি চান্স থাকে। আবার এটাও বলতে পারি যে যেখানে আমাদের বিশ্বাস থাকে সেখানে আমাদের ঠকে যাওয়ার চান্সটা কম থাকে। অর্থাৎ যারা এই এমবেডেডনেস এর অ্যাকাউন্টে কথা বলছে তারা বলছে যে না জেনারেলাইজড মোরালিটি যদি থাকে তো তুমি যার কাছ থেকে রোজ জিনিসপত্র নাও সে তোমাকে ঠকাবে না। এইভাবে মার্কেটটা পরিচালিত হবে। তো সোশ্যাল রিলেশনটা মার্কেট ইকোনমির সাথে এইভাবে যুক্ত। দ্য এমবেডেডনেস অ্যাকাউন্ট। এমবেডেডনেস অ্যাকাউন্ট ওভার সোশ্যালাইজড এর ক্ষেত্রে কি? যে না few are actually content to rely on either generalized mortality or institutional arrangement to guard against trouble. যে বিপদ নাকি একজন বলছে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টে চললে প্রতারিত হবে না, ঠকবে না, বিশ্বাস থাকবে। উল্টো দিকে বলছে একজন যে না জেনারেলাইজড মোরালিটি থাকলে যে আমার বেশি চেনা জানা তার কাছ থেকে আমি কোনোদিনও ঠকবো না। আমার অর্থনৈতিক সম্পর্কের মতো চলবে, সামাজিক সম্পর্কের মতো চলবে। ওকে? Social relations rather than institutional arrangements or generalized mortality produce trust in economic life. এইখানে আমরা বললো আরেকটা জিনিস যে সামাজিক সম্পর্কই কিন্তু আসল মোদ্দা কথা। বিষয়টা এখানে খুব সুন্দরভাবে দিয়েছে। কি দিয়েছে? Less sweeping than either alternative argument. Network of social relations penetrate irregularity and in differing degrees in different sectors of economic life as well as distrust, opportunism and disorder. Social relations are not sufficient to guarantee trust. সামাজিক সম্পর্ক কোনোভাবেই এতটা পরিমাণে বিশ্বাসযোগ্যতা করে তুলতে পারে না যেখানে কিনা তুমি ঠকবেই না। বলছে যাকে আমরা বেশি ঠকাই মানে কাকে আমরা ঠকাই? যে আমায় বিশ্বাস করে। এবং এইটাই যদি খুব সহজ সরল হিসাব হয় যে ইউ অলওয়েজ হার্ট দ্য ওয়ান ইউ লাভ, অর্থাৎ যে আমাকে বিশ্বাস করবে তাকেই আমরা ঠকাতে পারবো সেটা কিনা কিন্তু আবার আন্ডার সোশ্যালাইজড এ সম্ভব হবে না। Force and fraud are most efficiently pursued by teams having a level of internal trust. যে আমরা কাকে ঠকাতে পারি? একসাথে মিলে একটা টিম বানিয়ে ঠকাচ্ছি কাকে? যারা আমাকে বিশ্বাস করে তাদেরকেই কিন্তু আমরা ঠকাতে পারি। অর্থাৎ সোশ্যাল রিলেশনশিপ যেখানে বেশি থাকবে সেখানটায় আমি বেশি ঠকাতে পারবো। Extent of disorder resulting from force and fraud depends very much on how the network of social relation is structured. আবার কিভাবে সামাজিক সম্পর্কটার গঠন, সেই গঠনটার উপর সামাজিক সম্পর্কের গঠনের উপরও কিন্তু এই ডিস্ট্রাস্ট এবং ফ্রডটা ডিপেন্ড করছে। তো এইবার আসছি আমরা সেই জায়গায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমাদের প্রশ্নটা শুরু হয়েছিল কোথা থেকে? সামাজিক সম্পর্কের সাথে বা সামাজিক সম্পর্কের দ্বারা অর্থনৈতিক আচরণ বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কি এফেক্টেড হয়?
আমরা জাস্ট দুই জায়গার আলাদা আলাদা ভিউ দেখলাম এমবেডেডনেস কে কেন্দ্র করে, যার একদিকে হচ্ছে ওভার সোশ্যালাইজ মানে তোমরা অলরেডি পড়েছো, আমি আবার বলে দিচ্ছি। ওভার সোশ্যালাইজ মানে যেখানে আমরা মানুষকে দেখছি অতি সামাজিকীকরণ হিসাবে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখছি যে না, মানুষের সম্পর্কের সাথে অর্থনৈতিক ট্রান্সাকশন দারুণভাবে সম্পর্কিত। আন্ডার সোশ্যালাইজড দেখছি যে না, অর্থনীতি নিজের মতো করে চলবে এবং সেখানেই কোন রকম হচ্ছে সেখানে অবশ্যই প্রতিযোগিতা থাকবে, কিন্তু বার্গেনিং, নেগোসিয়েশন এগুলো থাকবে না এবং সোশ্যাল রিলেশনের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। মডার্ন সোশিয়োলজিতে আমরা কি দেখলাম? মডার্ন সোশিয়োলজিতে আমরা দেখলাম যে মডার্ন সোশিয়োলজিতে নাকি যে সম্পর্কটা, যে অর্থনৈতিক সম্পর্কটা সেটা নাকি কমে গেছে। প্রি মার্কেট সোসাইটিতে নাকি বেশি ছিল। আবার ক্লাসিক্যাল নিউ ক্লাসিক্যালরা কি বলল যে না, আগেও কম ছিল, এখনো কম আছে। মডার্ন সোসাইটিতে আসার পরে ইকোনমিক যে রিলেশন, সোশ্যাল রিলেশন সেটা যে কমে গেছে তা না। সাবস্ট্যান্টিজম, ফর্মালিজম এখানেও আমরা পড়লাম যে সাবস্ট্যান্টিজমটা কি বলছে যে আগে দারুণ সম্পর্ক ছিল পরে কমেছে। ফর্মালিজমটা তা বলছে যে না, আগে যে দারুণ ছিল পরে কমে গেছে, আসলে কিন্তু তা না। তো দেখলাম আমরা কিভাবে যে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যালের সাথেই ফর্মালিজম আসলে রিলেটেড। ঠিক যেরকম সাবস্ট্যান্টিভিজম তা নিজের কথা বলছে, ফর্মালিজম নিজের কথা বলছে। লাস্ট আমরা করলাম জেনারেলাইজড মোরালিটি, যেটা আমরা কোথায় দেখতে পাই? জেনারেলাইজড মোরালিটি আমরা দেখতে পাই আন্ডার সোশ্যালাইজড, সরি ওভার সোশ্যালাইজড, যেখানে আমরা স্পষ্টভাবে দেখছি যে না, মানুষ ভাবছে যে বিশ্বাস করি বলে সে আমাকে ঠকাবে না, বিশ্বাস করি বলে প্রতারিত হবে না, বিশ্বাস করি বলে বিশ্বাস ভাঙবে না এবং সেই কারণে সে তার সাথে অর্থনৈতিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। উল্টো দিকে আরেকটা আমরা দেখছি ইম্পার্সোনাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যে এমন ভাবে একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট করে রাখবো যে আন্ডার সোশ্যালাইজড, যে কেউ কাউকে ঠকাতে পারবে না। সবাই আমরা নিজেরা নিজেদের মতো করে চলবো। কারণ ঠকবো কোথায়? যেখানে বিশ্বাস আছে সেখানে ঠকবো। অর্থাৎ ব্যক্তিগত কোনো সম্পর্ক না। ব্যক্তিগত সম্পর্ক বলতে যে এই এর কাছে গেলে আমাকে সবসময় ভালো জিনিস দেবে। আসলে তা নাও হতে পারে। কখন হবে না? যখন যেটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট হবে। যে মালটা আমি দেখে নেবো, ধরে নেবো, মানে ঠিক যেরকম একটা বেগুন কিনতে গেলে আমরা দেখি। যে যতই আমার চেনা জানা হবে, ভালো বেগুন দাও তো দিয়ে দিলাম, নিয়ে চলে আসবো না। আমি দেখে নেবো। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইম্পার্সোনাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। যে বিশ্বাসের উপর ছেড়ে দেবো না। আমি টাকা দিয়ে কিনতে গেছি, টাকা দিয়ে কিনবো। সম্পর্ক ভালো আছে বলে সে যে আমাকে ভালো জিনিস দেবে এরকমটা না। তো আশা করি বুঝতে পারলে যে কিভাবে আমরা তার মানে এই নিউ ইকোনমিক সোসাইটিতে পড়লাম যে দুটো আলাদা আলাদা। অর্থাৎ নিউ ইকোনমিক সোশিয়োলজি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে এই আধুনিক অর্থনৈতিক সমাজতত্ত্বটা কিভাবে পরিচালিত হচ্ছে এবং তার যে তত্ত্ব বা থিওরিটা, ঠিক আছে, গ্র্যানোভার্টের মতে। তো আশা করি কোনো বুঝতে সমস্যা থাকার কথা না। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানিও। আহ সমস্যা মানে থিওরিটা একটু খটোমটো হতে পারে, ভাষাগুলো একটু খটোমটো হতে পারে, কিন্তু ইংলিশ যারা লিখছো তারা ইংলিশের এই যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো যদি স্পষ্ট তোমরা লিখে দাও, কোনো অসুবিধা নেই। বাংলায় যারা লিখছো, আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি তোমরা বাংলা ভাষায় লিখে দাও, আমাকে একবার দেখিয়ে নাও, তাহলেই কিন্তু যথেষ্ট। এটাই যে আর কিছু লিখতে হবে, ইনক্লুড করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর এই ইকোনমিক সোশিয়োলজিটাও ঠিক আমাদের ওই পেপারটার মতো, রিসার্চ পেপারটার মতো, যেখানে কিনা অনেক যে লিখতে হবে সেরকম না, অল্প অল্প উত্তর হয় কিন্তু একদম পুরো মানে সলিড হয়। তাহলে আজকের জন্য এতটাই। এর পরের দিন আমরা শুরু করব হচ্ছে আহ এর এক্সচেঞ্জের যে পার্টটা আছে, রেসিপ্রোসিটি গিফট এক্সচেঞ্জ সেইটা। আজকের জন্য তাহলে এতটাই। ধন্যবাদ।